ওহো হো হো ওহো হো এই খাউন আর কিছু নাই। যে আছে শিকায় তুইলা রাখছি, আমার আরেকজন আছে না, তারে দিমু। এই তার কথা কবি না। সোজা কথার মানুষ তুমি, এত কইরা কইতাছি যে জমি জমার ভাগটা বুই জালো, আর এক লগে থাকলে আমাকে উন্নতি জীবনে হইব না। আর ওই যে এক ভাই আছে আইয়ে পাশ বলে দিছে, সে যে ডাইনে বামে কেন নরে না আমরা বুঝি না। আস্তে আস্তে কও। আস্তে কমুকেন, সবাই কি তোমার মতন ভেন্দা? আপনা বুঝ পাগলেও বুঝে, খাইলে খাও না খাইলে যাও। এই এই তুই খা, তোর 14 গোষ্ঠীরে খাওয়া খা। দুলাবে আমার ডাকছো? হ্যাঁ ডাকছি, না খেতে খেতে তো চাপা চুপা বসে গেছে। যাও খাও, আরে খাওয়াও, বসো বসো, দাও কি দিছে তোমার বইলে খাও। আন্তাবাদ নুন দাও। আইসু আপনারা মানা করছিলাম, এখন যে শ্বাসের টান উঠছে, কথাগুলো তো শোনেন না। তুই একলা মানুষ, তোর উপর জুলুম হইয়াছে বলে বাপ। লেখাপড়া কইরাও আমার লগে তুই ক্ষেত খামারি কাম করস, আর তোর বড় ভাই দুইটা না করছে লেখাপড়া, না ধরছে সংসারের হাত। ওরাও যদি তোর মতো হইতো তাইলে তো আমার এই বয়সে এত খাটাখাটি করতে হইতো না। হয়েছে, শ্বাসের টান লয়ের পাশের পাড়ার দরকার নাই। যান বাড়ি যান, ওঠেন। হাত না লাগালে তো কাম শেষ হইব না। আরে একদিনের কাজ শেষ না হলে 7 দিনে করুম, আগে সই লাগে। আপনি যান বাড়ি যান, ওঠেন। মিজান, আসসালামু আলাইকুম স্যার। মিজান, আর এই বুড়া বাপটারে কত খাটাইবা কও? আমি তো কই শোনে না, আপনি একটু বলেন না, তাহলে শুনবো। তাহলে থাকো। আকাশ ভাই চলে, আপনারে আমি বাড়িতে আগাই। আসেন। আমার কষ্ট শুনবে না। কি হলো? কথা কানে যায় নাই? কইলাম তো আমার কাছে এত টাকা নাই। তোমার বাপেরে কো জমি বেচা দিতে। কার জমি বেচবো? কার জমি বেচবো মানে? তোমার বাপের জমি, তোমার ভাগ করে দিব। তোমার বড় ভাইরে দেখো না, শালারে ঘরে বসায় বসে খাওয়াইতেছে, পুষতেছে। আর আমার ভাই তো বিদেশ যাইবো, বিদেশ। তুমি টাকা দিতে পারবা না? কইলাম তো আমার কাছে টাকা নাই। তুমি দিবা কি দিবা না কও? কইলাম তো দেই। দেহি মানে? শোনো, আমার ভাইয়ের জন্য তুমি যদি টাকা না দিছো, তাহলে আমি কয়ে দিলাম এইবার বাপের বাড়ি যা আমি আর আসুম না। এই আকাশ ভাই, আপনার শ্বাসের সমস্যা কি এখনো হয়? হয় আর একটা কথা, মিজানকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। ও শুধু আমার ছাত্র না, আমার ছেলের মতো। এটা কি আমি জানি না? আরে চেয়ারম্যান সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাস্টার বাড়িতে আসো না যে? জি, পরীক্ষা চলে তো একটু ঝামেলায় আছি, আসবো ইনশাল্লাহ। আকাশ ভাই, বয়সটা এখন অনেক হয়েছে, আর কতদিন এভাবে জমি জমা সামলাইবেন? এখন ওই পোলা পানারে জমা জমি ভাগ করে দেয়া শরীরটা একটু আরাম করেন। সবার কপালে তো আরাম থাকে না চেয়ারম্যান সাহেব। আমার ছোটটারে লইয়া চিন্তা করি না, আমার যত চিন্তা ওই বড় বলদ দুইটারে নিয়ে। আকাশ ভাই, আমার একটু তাড়া আছে। মাস্টার আসি, তোমার ভালো থাইকো। আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আকাশ ভাই, যেটা কইতেছিলাম, শেফালি তো বড় হয়ে গেল, আর
তো ওদের দুইজনের বিয়েটা করায় ফেলাই কি কন? ও এখন বিয়া করব কি? মিজান তো সারাদিন আমার লগে ক্ষেত খামারের কামে ব্যস্ত থাকে। বিয়ে একবার হয়ে গেলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, সব সামলাইতে পারবো। শেফালিরই তো আপনি ছোটবেলা থেকেই জানেন, ভালো রান্না বান্না। কি কি হলো কি হলো? কি শ্বাসকষ্ট হইতেছে? এই, খারাপ খারাপ, চল। হাসান ভাই জলদি বাড়ি যান, আপনার বাপের অবস্থা ভালো না। কি কস? দুপুর বেলা না শুনলাম ভালো মানুষ খেতে কাম করতেছে? আমি কি তোমার লাগে মিছা কথা কইতেছি? না না, মিছা কথা কবি কেন? রাখেন, জলদি বাড়ি যান। বাবা, আপনার কিছু হইলে জমির কি হইব? বাপ জানে মনে হয় বুঝে ফেলাইছে। বাপজান কে? আমার ব্যাকি জানে। এই তোর না কইছে আমি যখন ধনাইছে না। তুমি এমন করো কেন? তোমার আমার দেখতে মন চাইলে আমি কি করবো? তুমি বাপরে কো আমার বাপের লগে আলাপ করতে। ও বাপজান যে কমু। মিলন ভাই তাড়াতাড়ি বাড়ি চলো, এই যে তালুর অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি কেমন করতেছে, তাড়াতাড়ি চলো। আমি যাই। এই যে হুম? তুমি রং করে করে গান শুনতেছো না? ওঠো। কি হয়েছে বলো? তোমার দুনিয়াদারির কোনো হুঁশ নাই। ওইদিকে তোমার বড় ভাই তোমার বাপেরে ফুসলা ফুসলা সব সম্পত্তি নিয়ে নিতেছে। কি? জি, তোমার বড় ভাই একটা মিসকা শয়তান, ডাহা মিসকা শয়তান। আমারে কই ঘর থেকে বাইরে হয়ে যাইতে। তোমার বাপের লগে কি নাকি জরুরি কথা আছে, এর লাগি আমারে ঘর থেকে বাইর করে দিল। তো তুমি কিছু বললা না? কি কমু? পরের মাইয়া তো দোষ বেশি, কিছু কইলেই কমু, মুখে মুখে তর্ক করি। খারাপ, আমি দেখতেছি। হ হ যাও। আব্বা, আব্বা, ভাইজানের কথার তো কোনো উত্তর দিলেন না আব্বা। আপনি মরে গেলে আমার তো জমি জমা ভাগ করে দিব কেন আব্বা? ও আব্বা, আমার আর স্বামীর তো সংসার আছে, মিজান তো লেখাপড়া করতেছে, ওর তো কোনো অসুবিধা দেবো না আব্বা। আব্বা, আব্বা দেন না আব্বা। ও আব্বা, আপনার পোলারা সুখে থাকবো এদিকে আপনি চান না? সারা জীবন তো খালি নিজের বুঝি বুঝা গেলেন আব্বা। তুমি কথা কও না। আমরা বাপেরটা কথা কইতেছিল। কেন ভাইজান? বড় ভাবি তো ঠিক কথাই কইছে। উনি বুড়া মানুষ, এত জমি জমা দিয়ে কি করব, তাই না? আব্বা, আব্বা, আপনার পায়ে ধরি আব্বা, দেন আব্বা। আব্বা আব্বা খুব খারাপ লাগতেছে। ভাইজান ডাক্তার ডাকছেন? ও আব্বা, 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 আমি আপনার কুলাঙ্গার পুলা, জীবনে আপনার বহুত কষ্ট দিছি আব্বা। আব্বা, আপনি আমার মারেন কাটেন, কোনো দুঃখ নাই, কিন্তু এই বুড়াকালে আপনি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেন না আব্বা। আব্বা, বুঝলাম না, তুমি আমার বাইরে নিয়ে আসলে কে? তোমার বড় ভাই আর ভাবি তো কান্দা কুটে একেবারে নাকের পানি চোখের পানি এক করে ফলাইতাছে, আর তুমি বৈশা বৈশা বলদের মতো হাত পা টিপতাছো। আরে বাবা, আমার তো কান্দন আছে না, আমি কি করবো? জানি তুমি কান্দো না, কান্দো না। শুনো, আমি তোমার একটা কথা বলবো, এখন ভিতরে যায়া ইচ্ছা মতন কানবা। তোমার ভাই আর ভাবি যদি কান্দা কাইটা আব্বা জানের কাছ থেকে জমি নিয়ে আনে, তুমি তো 100টা জমিও পাবা না। খারাপ, আমি কাইন্দা নদীর বহর বয় দেবো আব্বা। ভাই ভাই ভাবি ভালো গান নাই, ভালোই নাই। আব্বা, ভাইজান, জমি জমা ভাগাভাগির কথা কিছু ভাবলেন? কিন্তু কুল কিনারা তো কিছুই করতে পারতেছি না। আপনার দিয়ে কিছু হইব না, বুঝছেন? আব্বা মরার আগে জমি জমার হিসাব পাতি ছিল একরকম, এখন আব্বা মারা গেছে, জমি জমার হিসাব পাতি কিন্তু অন্যরকম, বুঝছেন? তোর ভাবিও তো সেই কথাই কয়। ভাবি করলে তো হইব না, এটা তো আপনার বুঝতে হবে। শোনেন, আপনার একটা কথা কই,
আমি কিন্তু আমার হিসাব ঠিকই বুঝে নিব, দরকার হলে শালিটা। শালি ডাকবি কেন? আপন ভাই না? না আমরা বসি, তারপরে ভাগ করি, আলোচনা করি। আমি তো এটা চাই, কিন্তু আপনি তো এক পা গেলে দুই পা পিছান। আর শোনেন, আপনার একটা কথা কই, মিজান কিন্তু শিক্ষিত পোলা, সে কিন্তু শিক্ষা দিয়া আমাকে জমি জমা নিজের নামে লেখা নিব, বুঝছেন? চল যাই, ওর সাথে এখন কথা কম। এমনই যাবেন? এখনই মানে? এখন না তখন? তোর কি কামে হেনে মুখ দুমুখ কে অন্য গাটলা নাই? আমরা যে হেনা মহিনা শোনা লাগবো নাকি? আচ্ছা দুপ না, যাও এই দুপ। ঝামেলা করে ঝামেলা করে। কিরে ভাই, কিছু খাস নাই? মুখটা শুকনা শুকনা লাগতেছে, বাইরে যাইতেছোস? যে না, কইতেছিলাম যে আব্বাই তো ঠাস করে মরে গেল। আমাকে তো সংসার আছে, বিষয় সম্পত্তি বুঝ জানা নিলে সংসারে আয় উন্নতি কেমনে হইব? জমি ভাগ করতে চান? ওই আর কি, ওই 5 বিঘা, 2 বিঘা আমার, 2 বিঘা বড় ভাই আমার। আর আমার তোর আর কি, তুই একলা মানুষ, 1 বিঘা তোর। আর ওই যে পড়াশোনা করাইতে মানে আয় পাস করতে তো টাকা পয়সা কম খরচ হয় নাই, তাই না ভাই? অবশ্যই। সব ভাগাভাগি করে ফেলতে চান? ভাগাভাগি করছ কি জন্য? হ্যাঁ, জমি ভাগ হইব, জমির জমায় জমি থাকবো, বাইরে জায়গায় বাইরে আমরা থাকবো। জমি ভাগ করা যায়, কিন্তু সম্পর্ক কি ভাগ করা যায়? হ্যাঁ, তুই এটা কি কইলি? হ্যাঁ, তুই আমার ভাই বাটের ভাই, তুই এই কথাটা কইতে পারলি রে ভাই? আচ্ছা ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো রাগ রাগ হইলো না। আরে আপনি তো সবসময় মাথা গরম করেন, আপনি তো সবাই মনে করে রাখবেন। আচ্ছা মাইনা নেন। ওই যে এই কিছু শুনছাস? হ্যাঁ, জমি লাগবো, আয় আয়, তাহলে দিমুনি, আয় আয়। কি শিক্ষিত কৃষক, খেতের কাম ফেলাই এখানে কি? মনটা ভালো না। কেন, কি হয়েছে? এরা জমি জিরা সব ভাগ বাটোয়ারা করে ফেলাইছে। ঠিকই হয়েছে, তোমার ভাগ তুমি পাইছো। হ্যাঁ পাইছি, কিন্তু সমান ভাগ পাই নাই। জমি 5 বিঘা তো, তার মধ্যে 4 বিঘা তারা নিছে, আমার দিছে 1 বিঘা। আর তুমি কিছুই কইলা না? কি কমো, এরা বড় ভাই, তর্ক করুম। তাছাড়া আমার লেখাপড়া শিখাইতে যে আব্বা মেলা টাকা খরচ করছে, জমি জমা বন্ধক দিচ্ছে। দেখি কি আছে কপালে। শোনো, মন খারাপ করো না, তুমি মাটিরে ভালোবাসো। মাটিরে যে ভালোবাসে, মাটি তারে বঞ্চিত করে না। সবগুলো জমি এক লোকে থাকলে বুকে বল পাইতাম। 1 খণ্ড জমি কি বা ফলন হইব, আর কি বা করব। তুমি হইলা ভালো মানুষ, ভালো মানুষের লেগে আল্লাহ যা করে ভালো লেগেই করে। আর আমি তো আছি। তুই আমার খুব ভালোবাসিস, তাই না? তুমি বুঝো না? বুঝি, কিন্তু 1 খণ্ড জমি বিয়ে করে আমি নিজে বা খাবো কি, আর তোর এবার কি খাওয়াবো? শোনো, মাথায় বুদ্ধি থাকলে কেউ না খায় মরে না। আর তোমার একটা কথা কই, আমার ভাই তো কৃষি অফিসে আছে, দুনিয়ার মানুষ তার কাছ থেকে পরামর্শ নেয়, তুমি এখন থেকে নিবা। ও, কালাম ভাইয়ের কথা কইতেছস? ও তাই তো, আমার তো মাথায় আছিল না। তুমি আমার এই ভুলে যাও। না তো, ভুলি না তো, মনে থাকে। ঘটনা তো ফাইনাল। কি ঘটছে আবার? ফাইনাল হয়ে গেছে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, জমি জমা ভাগাভাগি সব ফাইনাল হয়ে গেছে।
খস কি কি হইছে? আরে আমাকে দুলা ভাই আর শামীম ভাই পাইছে 2 বিঘা কইরা, আর মিজান ভাই পাইছে 1 বিঘা। মিজানের হিসাব তো ঠিকই আছে, তো স্বামী 2 বিঘা কেমনে পায়? হ্যাঁ চাইতে তো আমগো পরিবার বড়, যত বেশি লোক তত বেশি খাউন। আমগো 3 বিঘা না পাইলে কি চলে? তুমি এটা কেমন কথা কইলা? তোমার পরিবার বড় হলো কেমনে? তোমার পরিবারে মানুষ মাত্র 3 জন, তুমি দুলাভাই আর গেদি। তোমার পরিবারে খাওয়ানোর লোক কই? পরিবার বড় হলো কেমনে? খাওয়ানো কিছু নাই? পান্তা নাই? একটা পান্তা দাও, কোথা লাগছে? ফসলের সাথে জমির পরিমাণ বুঝা আসল সার ব্যবহার করলেই হইব? অবশ্যই হবে। আরে আপনি একটু যাই না বুঝা চাষাবাদ করলে যেমন 1 বিঘা জমিতে দ্বিগুণ ফসল হতে পারে, আবার না যাই না বুঝা চাষাবাদ করার কারণে 2 বিঘা জমিতে 1 বিঘা থেকে কম ফলন হতে পারে। ও, তার মানে জমির পরিমাণ যাই হোক, আসল সুষম সার ব্যবহার করলে ফলন দ্বিগুণও হইতে পারে। কেন হইব না? খালি যাই না বুঝা সারটা ব্যবহার করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আবার আপনার সঙ্গে দেখা করুন। অবশ্যই, যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ভাইজান, খবর শুনছেন নাকি? হ্যাঁ, মিজানের 1 বিঘা জমি, এর লেগে আবার কিছু অফিসার। শিক্ষিত পোলার শিক্ষিত কাম, কৃষি অফিসার যত সব। দাও চা দাও, লও। আল্লাহ যারে দেয় তারে গোলা ভইরে দেয়। মিজানের ওইটুকু জমিতে ফলন দেখছো? হ্যাঁ, ধানের গোছা তো দেখলাম ভালো, দেখা যাক শেষ মাস কি হয়। আরে ভাই, কাজ ভালো হইলে ফলনও ভালো হয়। কি অবস্থা? কেমন আছো ভাই? ভালো ভালো। জলিল ভাই, ভাই এক কাপ চা দিও, চিনি বাড়াই দিও। কি হাসু মিয়া, তোমাকে মিজান মিয়া কি জাদু চেরাক পাইছে? মিজান জাদু চেরাক পাইছে? কই, আমি তো জানি না। কারে কি জিজ্ঞাসা করো? বাড়ির গরু যেমন গাটার ঘাস খায় না, ঘরের মানুষে তেমন ঘরের খবর রাখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন। আরে নাটক না কইরা ঘটনাটা কি হয়েছে সেইটা খুলে কইলে তো পারো। ঘটনা অনেক কিছু নাই, মিজান মিয়ার জমিটা একবার দেখে আসো। মিজানের জমি দেখে আসো? আরে আমার দুলাভাইয়ের জমিতে ফলনের কোনো খবর নাই, আর মিজানের ওইটুকু জমি, ওইটা আবার দেখানোর কি আছে? হ্যাঁ ওইটাই দেখবা, দেখলে বুঝবা ফলন কার একটু হয়। এমন ভাবে কইতাছো জামিল এক কাপ চা দাও দেখি। যেন দুনিয়ায় তার কোনো জমি জিরাত নাই, কেউ আর চাষবাসও করে না। আরে ভাগেই পাইছে মাত্র 1 বিঘা জমি, ওইটা আবার দেখানোর কি আছে? দেখছো ঘটনা, গ্রামের সব ফলন যেন মিজানের জমিতে হইছে। হ্যাঁ আমরা তো ওইটা লইয়া তখন আলোচনা করতেছিলাম। ভাই কাপটা রাখো, দামটা পরে দুম। এতক্ষণ কইলাম বিশ্বাস গেল না, অন্তরাইত আছে। তো ভাইজান ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। ওই যাও। শেফালি, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। না মানে এই পথ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম মিজান ভাইয়ের জমিটা একটু দেখে যাই। আরে ভিআইপি না কথা। ও আচ্ছা, তো দেখা করে যাও, তো এইদিকে আইতেছে। না আমি যাই, ওই দুলাভাই একটা কাজে পাঠাইছিল তো, কারণ কই নাই, হঠাৎ করে মনে পড়লো দুলাভাই আবার আমার চেঁচা মারবে না, যাই। কি কওগুলা? না কিছু না। আচ্ছা শেফালি, মিজান ভাইটা সত্যি সত্যি জাদু চারাক পাইছে? জাদুর চারাক? জাদুর চারাক কই পাইবো? না ওই যে লোকে বলা বলি করতেছে শুনলাম। তাছাড়া দেখো না, মিজান ভাই জমির ধানের বীজ গুলা কেমন মাথা ছাড়া দিয়ে উঠছে, ফলনও মানে বাম্পার হইব। তাছাড়া আশেপাশের জমিতে তো এত ফলন হয় নাই, উনারটা হলো কেমনি? একটা গোপন রহস্য আছে। কোন রহস্য?
তুমি কি জানো কি রহস্য? একটু কইবা? হ কমু, কিন্তু কাউরে কইতে পারবা না। কাউরে কম না, কাউরে কম না। তুমি আমাদের গোপনে খাও, আমি গোপন রাখবো। মিজান ভাই যে পাত্রে করে সার দেয়, হ্যাঁ। সেই পাত্র লইয়া সার দাউনের আগের দিন রাইতে হ্যাঁ। ওই পুষ্কুনিতে 3 বার করে ডুব দিতে হইব। আর তারপরের দিন সেই পাত্র লইয়া সার ছিটাইতে হইব। আচ্ছা কোন পুষ্কুনি? আপনার কয় বছর শাসি দেখছি? ওই যে ওই পুষ্কুনি একটু গন্ধ আছে, কালা পুষ্কুনিটা আছে না, হ্যাঁ। ওইটা। আর সার তো মেলা ছিটাইছে। হ্যাঁ বুঝছি বুঝছি। আর কন লাগবে না, যাবো তো বুঝা ফেলাইছি। তার মানে জাদু চারাক না পাইলেও চলবো। ওই যে যে পাত্রে সার ছিটাইবো সেই পাত্র নিয়ে ওই গোলা পানির মধ্যে 3 বার উঠবো নামবো, উঠবো নামবো। তারপর যত খুশি ওই পাত্রে বস্তায় বস্তায় সার ছিটাও। তোমার মন চাইলে তুমি কয়েকবার ডুব দিতে পারো। আগে জানলে তুলার এটা কইতে তো কাণ্ড হয়ে যেত। আচ্ছা শিবালি, আমি তাহলে যাই, হ্যাঁ? দুলাভাইয়ের কামটা করে আসি। তোমার অনেক সুন্দর দেখা যাইতেছে। তুমি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর। যাই। যা ডুব দে যা। দুলাভাই, কামটা কি ভালো হইলো? জমি আপনি গো, ফসল আপনি গো, বুদ্ধি দিলাম আমি, আর সুবানি আমারই খাইতে হইব। কত বড় বড় কথা কয়। এখন জমি আমাগো, হ্যাঁ? সব ফসল তো তুই খেয়ে শেষ করস। এ ভাই কি কো, থামো তো। এ হাসু, বিয়াই দাও, আল্লাহর নাম দিয়ে একটা সুবান দাও। দে 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 ডুব দে। বিসমিল্লাহ কর, দে। দে। দাও দাও ভাই, দাও দাও। দাও ভাই, কোনো বন্ধু নাই। তিনবার হইছে। নাও, এই উঠবি না উঠবি না উঠবি না। শোন, আমরা 3 জনে মিলা জমিতে বেশি করে সার দেবো, অনেক ফলন হইব। হ্যাঁ ভাইজান একদম খাঁটি কথা কইছে। ভাইজান হ্যাঁ এবারে এমন সার দেওয়া দিমু, হ্যাঁ ফসল কইরা হোক এবার বুঝাই দিমু। দাও বিয়ে দাও, আবার আবার 3টা ডুব দাও। দাও, এই দাও, 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 আরো 3টা ডুব দাও আল্লাহর নাম নিয়ে। নাও, নাও, দাও। দে দে, দাও বিয়ে দাও, দে দে, একসাথে দাও। আবার 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 দে, আবার দে। আর লাগবো না। না না লাগবো। একসাথে দিচ্ছি তো। আরে ফসল ভালো হইতে হলে ডুব বেশি দিতে। বাজার! 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 কিসে চিল্লাস কেন? বাজার সর্বনাশ হয়ে গেছে বাজার। কি সর্বনাশ? ভাইজান আমাকে ধান সব শেষ ভাইজান। কস কি? ভাইজান আমি নিজ চোখে দেখে আসছি। মানুষজন কি কয় শুনছেন ভাইজান? মানুষজন কয় আমরা খেতে বলে বেশি সার দিচ্ছি, এর লেগে এই অবস্থা ভাইজান। ভাইজান আমরা তো পথে বসে যাবো ভাইজান। তখন আমার কুডাক দিছিল মনে যে ওই হাসুর কথা কোথায় যেন গর্বর আছে জানেন ভাইজান? হাসু রে হাসু, তোরে আমি খাইছি। ওই আমার আমার বাসটা কো, ওরে আমি খাইছি। এই বাস বাইর কর। আয় আয় আমার সাথে আয়, আয় কাইন্দা লাভ নাই। আয় খাইছি রে, হাসু খাইছি। ওই আপা গো, আপা এই কুকুর আছে, কি হয় নাই? এই শেষ করে হারা দেবো। কুকুরের দাম দিল না বাবা, কুকুরের দাম দিল না। কইতেছি এই এই খবরদার খবরদার আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুলবে না কইতাছি। কি হাত তুলবো না মানে? হাত তুলবো না কেন? এই শয়তানের কথা খেতের দেন সব শেষ হয়ে গেছে। খেতের দেন সব শেষ হয়ে গেছে আর ফসল ভালো হইলে তখন কি হইতো? কইতাছি না তোমার এই লাঠি ফালাও ফালাও লাঠি। আই আই আমি কই দিতেছি এই ভাইজান লাঠি ফেলালো, তুমি লাঠি ফেলাবে না। ওরে মাইরা একেবারে হাত পা ভাঙা দাও। হাত পা ভাঙ্গা দাও না, আইতাছি আমি আইতাছি। দেখি আগে তুই যাবি না। এই ভাই 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 এটা কি বাড়ি না বাজার? ভাই রে, ও ভাই আমাকে সব
সব শেষ হয়ে গেছে রে ভাই। ভাই ভাই আমরা ভুল করছি ভাই, ওই হারামজাদা হাসু আমাকে পথে বসাই দিছে। ভাই ভাই আমরা তোরে ঠকাইছি, তার শাস্তি পাইতেছি রে ভাই। হ ভাই হ, আমাকে বাঁচা ভাই। ভাই এই বছর আমরা 100 টাকা ফসল ঘরে তুলতে পারব না, আমরা বাঁচবো কেমনে, আমরা খাবো কি? ভাই আমাকে বাঁচা ভাই, তোর জমি লাগলে নে, তাও আমাকে বাঁচা, আমাকে কিচ্ছু নাই, সব শেষ। আরে কি সমস্যা সেটা কইবা তো। সমস্যা আর কি, সমস্যা আমাকে কপালের। আমাকে দুইজনের জমি এত বড় এত বেশি, তারপরে তো ফসল আমরা ঘরে তুলতে পারলাম না। ও ভাই ভাই তোর কাছে কি জাদু চেরাক আছে, ওইটা দিয়ে আমাকে বাঁচা ভাই। ও ভাই বাঁচা ভাই। আরে কি কর ভাইজান, কি এর জাদু ছাড়া কি এর ভাগ্য। শোনো, জমি যাই হোক, সেই জমিতে বেশি ফলনের ভাগ্য তোমার আমার সবারই হইতে পারে। তোমার দুই ভাইয়ের দিয়ে কিচ্ছু হইব না, অগো মাথায় কিচ্ছু নাই। যা করার ভাই, ভাই যা করার তোমারই করণ লাগবো। আরে আমি তো আছি, তো সার ব্যবহারের যে নিয়ম মাইনা আমি জমি চাষ করছি, সেইটা যদি মাইনা ভাইজান চাষ করে, তাহলে ভাইজান তো পারবই, গ্রামের সবাই বেশি ফলন করতে পারবো। হ্যাঁ কেমনে? সবই জানতে পারবা, আমি সবাই জানাইতে চাই। এই হাসুফ এদিকে আয় তো, আর আয় না, ডরার কিছু না, এদিকে এদিকে। শোন, তুই গ্রামের সবাই খবর দে, সবাই যেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসে। আমি গ্রামের সবাই জানাইতে চাই আমার ফলনের রহস্য, ঠিক আছে? যা। জি মিজান ভাই। মিজান, শুরু করো তাইলে। সবাই কয় আমার কাছে নাকি জাদুর চেরাগ আছে, আমি কই আরে কিসের জাদুর চেরাগ, এইটা হইল কে বিজ্ঞানের যুগ। সবাই জমি বুঝা নিয়ম কইরা সার দিবেন, সবাই আমার মতো ফলন পাইবেন। কিন্তু নিয়ম কি? জমি আর ফসলের সাথে সারের হিসাব কেমনে বুঝুম? ভাই আপনি একটু বুঝায় বলেন, তাহলে ভালো হয়। এর লিগা আমি তো আছি, এই অঞ্চলের কৃষি কর্মকর্তা হিসাবে আপনাকে জমি চাষের সঠিক নিয়ম এবং সার ব্যবহারের সঠিক পদ্ধতি জানানোর দায়িত্ব হইছে আমার। চাষ শুরুর আগেই এই কৃষি ছাড়ের লগে পরামর্শ করতে হইব, তাইলেই ভালো ফলন পাওয়া যাব, বুঝতে পারছেন? ঠিক। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমরা পুষ্টি পাই কিসের থেকে? বিষয়টা যদি একটু বুঝায় বলতে। আমরা যেমন পুষ্টি পাই খাদ্য থেকে, তেমনি উদ্ভিদও পুষ্টি পায় খাদ্য থেকে। এই গাছ আবার খাওয়ান আছে নাকি? অবশ্যই, শুনেন তাইলে। এই যে হ্যাঁ, উদ্ভিদের প্রয়োজন মোট 16টি পুষ্টি উপাদান, আর সেই পুষ্টি উপাদান বা গাছের খাদ্যের নামগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, বোরন, লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম ও ক্লোরিন। প্রথম 3টি প্রাথমিক পুষ্টি উপাদান অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন উদ্ভিদ প্রাকৃতিকভাবেই বাতাস ও পানি থেকে পেয়ে থাকে। পরবর্তী 3টি প্রাথমিক পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয়, অর্থাৎ নাইট্রোজেন মাটি, বাতাস ও সার থেকে, এবং ফসফরাস ও পটাশিয়াম মাটি ও সার থেকে পেয়ে থাকে। পরবর্তী 3টি পুষ্টি উপাদান যা উদ্ভিদের প্রাথমিক উপাদানের থেকে কম পরিমাণে প্রয়োজন হয়, সালফার, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মাটি ও সার থেকে গ্রহণ করে থাকে। পরবর্তী 7টি পুষ্টি উপাদান যা উদ্ভিদের জন্য বেশ কম পরিমাণে প্রয়োজন হয়, কপার, জিঙ্ক, বোরন, লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম ও ক্লোরিন মাটি ও সার থেকে পেয়ে থাকে। নাইট্রোজেন। এখন আমরা জানব নাইট্রোজেনের উপকারিতা। শাকসবজির পর্যাপ্ত পাতা উৎপাদনে সহায়তা করে, কাণ্ড, ডালপালা ও পাতার বৃদ্ধিতে সহায়তা করে। ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছকে সবুজ বর্ণ প্রদান করে। শস্যের পরিপক্কতা ত্বরান্বিত করে এবং শর্করা উৎপাদন বাড়ায়। পাতা ও ফলের আকার বড় করতে সাহায্য করে। ফল ও বীজে আমিষের হার বাড়ায়। কুশি উৎপাদনে সহায়তা করে। এবার জানব নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ। অপর্যাপ্ত ক্লোরোফিল সংশ্লেষণের ফলে গাছ স্বাভাবিক সবুজ বর্ণ হারিয়ে ফেলে। গাছের পাতা হালকা সবুজ থেকে হলুদাভ বর্ণ ধারণ করে এবং অকালেই ঝরে পড়ে। পাতার অগ্রভাগ হতে বিবর্ণতা শুরু হয়। পুরাতন পাতার মধ্য শিরায় শীর্ষভাগ হলুদাভ বাদামি বর্ণ ধারণ করে। দানা জাতীয় শস্যের কুশির সংখ্যা কমে যায়। অতিমাত্রায় অভাব হলে পুরো গাছ হলুদ হয়ে যায়। ফুল ও ফল অপরিপক্ক এবং আকারে ছোট হয়। এবার জেনে নিই নাইট্রোজেনের মাত্রাতিরিক্ততার কুফল। নাইট্রোজেন বেশি হলে গাছের কাঠামো ও গঠন দুর্বল হয়।
কাণ্ড লম্বা ও দুর্বল হয় এবং গাছ হেলে যায়। গাছ দুর্বল হয়, ফলে পোকামাকড় ও রোগ আক্রমণ বেড়ে যায়। মাত্রাতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহার এবং একই সাথে পটাশিয়াম ও ফসফরাসের ঘাটতি হলে ফুল ও ফলের বৃদ্ধি হ্রাস পায় এবং দানা জাতীয় শস্যের পরিপক্কতা বিলম্বিত হয়। অনেক সময় শেকড়ের বৃদ্ধি ব্যাহত হয়। অতিরিক্ত নাইট্রোজেনে অনেক সময় ফল অনিয়মিতভাবে পাকে এবং পানসে হয়। ফুল ও ফলের উৎপাদন বিলম্বিত হয়। ফসফরাস। এখন আমরা জানব ফসফরাসের উপকারিতা। ফসফরাস গাছের প্রাথমিক পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। ইহা গাছের মূল এবং শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। সময়মতো ফুল ফল আসতে সহায়তা করে। ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে এবং ফুল ফল ও বীজের গুণগত মান বাড়ায়। গাছকে শক্তি প্রদান করে রোগবালাই, কীটপতঙ্গ ও ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। অত্যধিক নাইট্রোজেন গ্রহণের কুফল হতে গাছকে রক্ষা করে। দানা জাতীয় শস্যের কুশির সংখ্যা বৃদ্ধি করে। ফসফরাসের অভাবজনিত লক্ষণ। গাছের বৃদ্ধি কুণ্ডলীকৃত বা পাকানো হয়। পুরাতন পাতা পার্পল রক্তিম বর্ণ, অরেঞ্জ বা কমলা রং ধারণ করে এবং অকালে ঝরে পড়ে। ফুলের উৎপাদন কমে যায়। পাতার গোড়া রক্তবর্ণ অথবা ব্রোঞ্জ রং ধারণ করে। পাতার পৃষ্ঠভাগ নীলাভ সবুজ বর্ণ ধারণ করে। লেবু জাতীয় ফল গাছে ফল পরিপক্ক হওয়ার পূর্বেই ঝরে পড়ে। পাতার কিনারে বাদামি বিবর্ণতা দেখা যায় এবং শুকিয়ে যায়। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। ফসফরাসের মাত্রাতিরিক্ততার কুফল। ফসফরাসের অতিরিক্ততা জনিত কারণে শস্যের আগাম পোক্যতা দেখা যায়। ফসফরাসের মাত্রা অতিরিক্ত হলে অন্যান্য সার, বিশেষ করে নাইট্রোজেন আনুপাতিক হারে বাড়িয়ে ব্যবহার করতে হয়, অন্যথায় বীজ উৎপাদনে অসুবিধা হয়। গাছের বৃদ্ধি কমে যায়। ফসফরাসের পরিমাণ অধিক হলে ফলন কমে যায়। পটাশিয়াম। এখন আমরা জানব পটাশিয়ামের উপকারিতা। পাতায় তৈরি খাদ্য শিকড়ে স্থানান্তরিত করতে সাহায্য করে। ইহা গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে গঠন করে, ফলে গাছ রোগবালাই ও পানির অভাব থেকে আত্মরক্ষা করতে সমর্থ হয়। দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত এবং দৃঢ় করে গঠন করার ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। শস্যের পরিমাণ ও গুণাগুণ দুই বৃদ্ধি পায়। পটাশিয়াম নাইট্রোজেনের কার্যকারিতা বাড়িয়ে গাছের নাইট্রোজেন আহরণের মাত্রা সর্বোচ্চ রাখতে সাহায্য করে। গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। গাছের নাইট্রোজেন এবং ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখতে সাহায্য করে। পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ। উদ্ভিদের পুরাতন পাতার কিনারায় ঝলসানো দাগ দেখা যায়, যা পাতার শীর্ষ হতে শুরু হয় এবং তা ক্রমশ সমস্ত পাতায় আক্রান্ত হয়। গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায়। পাতার আন্তঃশিরায় বাদামি বর্ণের টিস্যু হতে দেখা যায়। সহজেই রোগাক্রান্ত হয়। খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়। পাতার আকার আকৃতি হ্রাস পায় এবং পাতার উপরিভাগ কুঞ্চিত হতে বা ভাঁজ পড়তে দেখা যায়। গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য সহজেই হেলে পড়ে। ভুট্টা পাতার অগ্রভাগ শুকিয়ে কিনারা দিয়ে অগ্রসর হয়ে মাঝখানে সবুজ এলাকা সৃষ্টি করে। পটাশিয়ামের মাত্রাতিরিক্ততার কুফল। ক্যালসিয়াম ও বোরনের শোষণ হার কমে যায়। অতিরিক্ত পটাশিয়ামের জন্য অনেকটা নাইট্রোজেনের অনুরূপ লক্ষণ প্রকাশ পায়। ইহাতে উদ্ভিদের পরিপক্কতা প্রাপ্তিতে বিলম্ব ঘটে। গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে কমে যায়। এইবার জেনে নিন আমাদের দেশে যে সকল সার জমিতে দেওয়া হয় সেখান থেকে আমরা কি কি উপাদান পাই। ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপি সার থেকে ফসফরাস, ডিএপি সার থেকে নাইট্রোজেন ও ফসফরাস, এমওপি সার থেকে পটাশ, অ্যামোনিয়া সালফেট সার থেকে নাইট্রোজেন ও সালফার, এনপিকে-এস মিশ্র সার থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ও সালফার। এই যে প্রধান তিনটি উপাদান আপনারা সার থেকে পেলেন, এইগুলো জমিতে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, অ্যামোনিয়াম সালফেট এবং এনপিকে-এস সার হিসেবে দেওয়া হয়ে থাকে। কিন্তু কিভাবে দেন? কেন যুগ যুগ ধরে বাপ দাদারা যেমনে সার দিছে আমরা সেভাবেই দেই। আচ্ছা বুঝছি, সুষম সার না দিয়া, না যায় না, না বুঝা ইচ্ছা মতো সার দিলে আপনাদের সবার খরচ বাড়ে, জমি উর্বর হয় না, ফলনও ভালো হয় না। সুষম সার এটা আবার কি জিনিস? মাটির চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন মাত্রায় বিভিন্ন রকম সার প্রয়োগ করতে হয়, এটারে বলা হয় সুষম সার। আসানক কারবার। আসলে তাহলে আমাদের প্রথমে কি করতে হইব?
মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে বুঝতে হবে কোন মাটিতে কোন ফসলের জন্য কতটুকু সার দিতে হবে, সেটা আপনাদেরকে জানতে হবে। আর যদি যাই না বুঝে সঠিক মাত্রায় সার দেন, তাহলে মাটিও উর্বর হইব, ফলনও ভালো হইব। কিন্তু আমরা মাটি পরীক্ষা করুম কেমনে? এটা তো অনেক সহজ। আপনাদের প্রত্যেকের নিকটস্থ কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে আপনারা মাটি পরীক্ষা করাতে পারবেন। এইবার বুঝছি, ভালো ফলন পাইতে হলে মাটিরে পরীক্ষা কইরা সুষম সার দিতে। শুধু মাত্রা বুঝে ভালো সার দিলেই হইব না, ভালো বীজও বপন করতে হবে। আর ভালো বীজের জন্য নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হইব। আচ্ছা, সার যদি বেশি হয়ে যায় তাইলে কি করতে হইব? আচ্ছা, আমরা যখন ভাত খাই তখন ভাতের সাথে তরকারি, মাছ, মাংস, লবণ সব কি ইচ্ছা মতো লই নাকি পরিমাণ মতো লই? যতটুক দরকার অতটুকুই লই। লবণ বেশি হইলে শেষ, খাওন আর মুখে লাগে না। হ্যাঁ ঠিক, আপনারা যেমন আপনাদের খাবার খান হিসাব করে পরিমাণ মতো, তেমনি জমির মধ্যে ইউরিয়া, এমওপি, টিএসপি এবং ডিএপি সার পরিমাণ বুঝে দিতে হয়। পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জমি উর্বর হবে না, ফলনও ভালো হইব না। বুঝলেন? যতটুকু দরকার ততটুকুই সার। ভাই সাহেব, খুবই মূল্যবান জিনিস শিখলাম। ও আরেকটা কথা, বাজারে কিন্তু আসল এবং নকল সার দুই রকম সারই আছে। আপনাদের কিন্তু আসল এবং নকল সার চিনা নিতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আসল এবং নকল সার চিনবেন। এই যে সুপ্রিয় কৃষক, আমরা মাঠ পর্যায়ে যে সকল সার ব্যবহার করি সে সকল সার ভেজাল নাকি মানসম্মত তা কিভাবে পরীক্ষা করব সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা মাঠ পর্যায়ে আমাদের কৃষকরা যে সারটি সবচাইতে বেশি ব্যবহার করে সেটা হলো ইউরিয়া। আমরা আসল ইউরিয়া সার শনাক্তকরণের জন্য 1 চা চামচ ইউরিয়া সার বিকারে নিয়ে সেখানে আমরা 2 চা চামচ পরিমাণ পানি দিব। পানি দিয়ে আমরা একটা গ্লাস রড দিয়ে এটা নাড়াইতে থাকবো এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখব যে ইউরিয়া সারটি সম্পূর্ণরূপে গলে গেছে। তারপরে ইউরিয়া সারের বিকারটি নিয়ে যদি আমরা নিচে হাত দেই তাহলে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে। যদি প্রচণ্ড রকমের ঠান্ডা অনুভূত হয় তাহলে বুঝবো এটা আসল ইউরিয়া সার। আর যদি তেমন একটা ঠান্ডা অনুভূত না হয় তাহলে বুঝবো এটা ভেজাল ইউরিয়া সার। ইউরিয়া সারের ভেজাল শনাক্তকরণ পদ্ধতি: 1 চা চামচ ইউরিয়া সার 2 চা চামচ পরিমাণ পানিতে ঢেলে স্বচ্ছ দ্রবণ তৈরি করতে হবে। পাত্রে হাত দিলে ঠান্ডা অনুভূত হলে বুঝতে হবে সারটি ভেজাল মুক্ত। ভেজাল থাকলে ঠান্ডা অনুভূত হবে না। এতে ভেজাল হিসেবে চুন মিশ্রিত থাকলে ঝাঁঝালো অ্যামোনিয়া উৎপাদন করবে। ইউরিয়া সারের পরে আমরা যে সারটি বেশি পরিমাণ ব্যবহার করি সেটি হলো টিএসপি সার। এখন আমরা জেনে নিই কীভাবে আমরা আসল টিএসপি সার শনাক্ত করব। আসল টিএসপি সার অত্যন্ত শক্ত বিধায় এটা বুড়ো আঙ্গুলের মাঝখানে নিয়ে যদি আমরা চাপ দিই তাহলে অতি সহজে ভাঙবে না। যদি অতি সহজে না ভাঙে তাহলে বুঝবো এটা আসল টিএসপি সার এবং এটা অনেক কষ্টের পরে ভেঙে গেলেও আমরা সেই ক্ষেত্রে দেখব যে ওর ভেতরের এবং বাহিরের রং একই ধরনের। যদি ভেতর এবং বাহিরের রং একই ধরনের হয় তাহলে বুঝবো যে এটা আসল টিএসপি সার। আর ভেজাল টিএসপি সার তেমন একটা শক্ত হয় না, এটা বৃদ্ধ আঙ্গুলের মাঝে নিয়ে চাপ দিলে এটা অতি সহজে ভেঙে যাবে এবং এর ভিতরের এবং বাহিরের কালারটা আলাদা ধরনের হবে। যদি আলাদা ধরনের হয় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ভেজাল টিএসপি সার। আমরা আসল টিএসপি সার নিয়ে যদি নাকের কাছে ধরি তাহলে যদি ঝাঁঝালো গন্ধ অনুভূত হয় তাহলে বুঝবো এটি আসল টিএসপি সার। এই সারটি নাকের কাছে ধরার পরে আমরা ঝাঁঝালো গন্ধ অনুভব করছি বিধায় এটি আসল টিএসপি সার। এবার ভেজাল টিএসপি সার শনাক্তকরণের পদ্ধতিটা জেনে নিই। ভেজাল টিএসপি সার নিয়ে যদি নাকের কাছে ধরি তাহলে ঝাঁঝালো গন্ধ অনুভব না হয় তাহলে বুঝবো এটা ভেজাল সার। এই সারটি আমরা নাকের কাছে ধরছি এবং কোনো ঝাঁঝালো গন্ধ অনুভব হচ্ছে না বিধায় এই টিএসপি সারটি ভেজাল টিএসপি সার। হাতে কলমে কিভাবে টিএসপি সার শনাক্ত করতে পারি সে বিষয়ে আমি আপনাদেরকে বলছি। 1 চা চামচ আসল টিএসপি সার নিয়ে তাতে 1 গ্লাস পানি দিয়ে যদি আমরা নাড়াতে থাকি, সারটি যদি আসল হয় তাহলে এটা সম্পূর্ণরূপে পানিতে গলে যাবে এবং
ডাবের পানির দ্রবণের বর্ণটা হবে ডাবের পানির মতো। আর যদি ভেজাল টিএসপি সার হয় সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে পানিতে গলবে না এবং এর দ্রবণটা হবে ঘোলাটে রকমের, তাহলে বুঝবো যে এটা ভেজাল টিএসপি সার। টিএসপি সারের ভেজাল শনাক্তকরণ পদ্ধতি। প্রকৃত টিএসপি সারে অ্যাসিড স্বাদযুক্ত ঝাঁঝালো গন্ধ থাকবে, কিন্তু ভেজাল টিএসপি সারে সেই স্বাদ ও গন্ধ থাকে না। আসল এই সার অধিক শক্ত বিধায় দুটি বুড়ো আঙুলের নখ দিয়ে চাপ দিলে সহজে ভাঙবে না। সার ভেজাল হলে সহজেই ভেঙে যাবে এবং ভাঙা দানার ভেতরের অংশের রং বিভিন্ন রকমের হবে। 1 চা চামচ ভালো টিএসপি সার আধা গ্লাস ঠান্ডা পানিতে মেশালে সার সম্পূর্ণ দ্রবীভূত হয়ে ডাবের পানির মতো পরিষ্কার দ্রবণ তৈরি করবে। পক্ষান্তরে ভেজাল টিএসপি সার পানিতে মেশালে ঘোলা দ্রবণ তৈরি হবে। ইউরিয়া এবং টিএসপি সারের পরে আমরা যে সারটি বেশি ব্যবহার করি সেটা হলো এমওপি সার। কৃষক ভাইয়েরা জানেন যে এমওপি সার আমাদের দেশে উৎপাদন হয় না, এর পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। যে সমস্ত দেশগুলো থেকে এমওপি সার আমদানি করা হয় সেগুলো হলো কানাডা, রাশিয়া এবং বেলারুশ। কৃষক ভাইয়েরা আসুন এবার আমরা হাতে কলমে জেনে নিই যে কিভাবে আসল এমওপি সার শনাক্ত করতে হয়। আমরা 1 চা চামচ এমওপি সার একটি বিকারে নিয়ে তাতে 1 গ্লাস পরিমাণ পানি মিশ্রিত করিয়া গ্লাস রড দ্বারা নাড়াচাড়া করব এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখব যে পুরা এমওপি সারটা পানিতে গলে গেছে। যদি এমওপি সারটা সম্পূর্ণরূপে পানিতে গলে যায় তাহলে বুঝবো যে এটা আসল এমওপি সার। আর যদি সম্পূর্ণরূপে গলে না যায় এবং কিছুটা তলানি বিকারের নিচে জমা হয় তাহলে বুঝবো যে এটা ভেজাল এমওপি সার। এবং পানিতে দ্রবীভূত এমওপি সার যদি আমরা টিস্যু দেই এবং টিস্যুতে যদি আলগা কোনো রং না লাগে সেই ক্ষেত্রে বুঝবো যে এটা আসল এমওপি সার। আর যদি টিস্যুতে আলগা রং লাগে তাহলে বুঝবো যে এটা ভেজাল এমওপি সার। এমওপি বা পটাশ সারের ভেজাল শনাক্তকরণ পদ্ধতি। আধা চা চামচ এমওপি সার আধা গ্লাস পানিতে মেশালে সঠিক এমওপি সার সম্পূর্ণ দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ তৈরি করবে। আর সার ভেজাল হলে গ্লাসের তলায় তলানি হিসেবে অদ্রবণীয় বস্তু দেখা যাবে। সারের নমুনায় কিছু অদ্রবণীয় বস্তু যেমন বালি, কাঁচের গুঁড়া, মিহি সাদা পাথর, ইটের গুঁড়া ইত্যাদি মেশালে তা তলানি আকারে গ্লাসের নিচে জমা হবে। সারের নমুনায় লাল বা অন্য কোনো রং মেশালে পানির রং সেই অনুযায়ী হবে এবং রং ভেসে উঠবে। এছাড়া হাতে রং লেগে যাবে। সঠিক এমওপি সারের রং কখনো হাতে লেগে যাবে না। কৃষক ভাইরা এবার আমরা ডিএপি সার নিয়ে কথা বলবো। আপনারা জানেন ডিএপি সার টিএসপি এবং ইউরিয়া সারের অল্টারনেটিভ হিসাবে আমাদের কৃষকরা তাদের জমিতে ব্যবহার করে থাকে। আমরা আসল ডিএপি সার শনাক্তকরণের পদ্ধতি এবার জেনে নিই। আমরা 1 চা চামচ ডিএপি সার একটা সাদা কাগজের উপর যদি রেখে দেই, যদি সারটি আসল ডিএপি সার হয় তাহলে 1 থেকে 2 ঘন্টা পরে দেখব যে সারটি ভিজে গেছে, কারণ এই সারে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে বিধায় এটা ভিজে যাবে। কিন্তু ভেজাল ডিএপি সার 1-2 ঘন্টা কেন 1-2 দিন রেখে দিলেও এখানে কোনো রকম এটা ভিজে যাবে না। তখন আমরা বুঝবো যে এটা ভেজাল ডিএপি সার। আবার যদি 1 চা চামচ আসল ডিএপি সার নিয়ে তাতে 1 চা চামচ চুন মিশিয়ে যদি হাত দিয়ে নাড়া দেই তাহলে যদি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ নিঃসৃত হয় বা অনুভূত হয় তাহলে বুঝবো যে এটা আসল ডিএপি সার। আমরা আসল ডিএপি সারের সাথে চুন মিশিয়েছি এবং ঘষা দিয়েছি। ঘষা দিয়ে এটা নাকের কাছে ধরে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাচ্ছি বিধায় এটা আসল ডিএপি সার। কারণ ডিএপি সারে নাইট্রোজেন থাকায় নাইট্রোজেন চুনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম উৎপাদন করে। আর ভেজাল ডিএপি সারের সাথে চুন মিশ্রিত করে যদি আমরা হাতে ঘষা দিই তাহলে এখান থেকে কোনো অ্যামোনিয়াম গন্ধ পাবো না বা কোনো ঝাঁঝালো গন্ধ পাবো না, তাহলে বুঝবো যে এটা ভেজাল ডিএপি সার। আমরা ভেজাল ডিএপি সারের সাথে চুন মিশিয়েছি এবং একটু ঘষা দিয়েছি। ঘষা দিয়ে এখানে নাকের কাছে নিয়ে অ্যামোনিয়ার কোনো ঝাঁঝালো গন্ধ পাচ্ছি না বিধায় এই সারটি ভেজাল ডিএপি সার। ডিএপি সারের ভেজাল শনাক্তকরণ পদ্ধতি।
1 চা চামচ ডিএপি সার একটি সাদা কাগজের উপর রেখে দিলে 1 থেকে 2 ঘন্টা পর যদি দেখা যায় সারটি ভিজে গেছে, তাহলে বোঝা যাবে যে সারটি আসল। কারণ আসল ডিএপি সারে নাইট্রোজেন থাকায় তা বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা বা পানি গ্রহণ করে ও ভিজে যায়। যদি সার 1 বা 2 ঘন্টা, এমনকি 1-2 দিন পর্যন্ত খোলা রেখে দিলেও তা ভিজে না যায়, তাহলে বুঝতে হবে এটি ভেজাল ডিএপি সার। এছাড়া আসল ডিএপি সার 1 চা চামচ নিয়ে যদি তাতে 1 চা চামচ চুন মিশ্রিত করে নাড়া দেওয়া হয়, তো এই মিশ্রণ থেকে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ অনুভূত হবে। কারণ আসল ডিএপি সারে নাইট্রোজেন থাকায় তা চুনের সাথে মিশে বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপাদন করে। আর ভেজাল সারে একইভাবে চুন মিশ্রিত করলে এমন গন্ধ অনুভূত হবে না। এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে, তাহলে কৃষি অফিসার স্যার তো আসেন, তার সাথে যোগাযোগ রাখবেন। উনি সবকিছু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেবেন, বুঝাই দেবেন। আজকে মেলা কিছু বুঝলাম। যাই না বুঝা চাষ করার মধ্যে একটা আনন্দ আছে। অবশ্যই আছে। তার চাইতে আরো বেশি আনন্দ পাইবেন যখন দেখবেন আপনাদের জমি ভইরা অনেক ফলন হয়েছে। হ্যাঁ স্যার, বেশি বেশি ফলন মানে বেশি বেশি খাওয়ান। তাইলে এই খুশিতে একটা গান হয়ে যায়। ওহো হো হো ওহো হো হো। ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন, ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন। সুষম সারেই হবে সুষম জীবন, আহা সুষম সারেই হবে সুষম জীবন। সুষম মানে সঠিক পরিমাণ, যাই না বুঝা সার দিলে হবে লাভবান, আহা যাই না বুঝা সার দিলে হবে লাভবান। ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন, ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন। সুষম সারেই হবে সুষম জীবন, আহা সুষম সারেই হবে সুষম জীবন। আমার একটা রাতে কয় কম বেশি নয়, আমার একটা রাতে কয় কম বেশি নয়। জমি বুঝা সার দিলে ফলন বেশি হয়, আহা জমি বুঝা সার দিলে ফলন বেশি হয়। ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন, ও ভাই শোনেন দিয়া মন করিব বর্ণন। সুষম সারেই হবে সুষম জীবন, আহা সুষম সারেই হবে সুষম জীবন। লা 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 হো 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 লা 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 লা। কি কি বুঝলা? কি বুঝুন? সুষম সারের সুষম বন্ধনে শুধু ভাগ্যের পরিবর্তন হয় না, জীবনেরও পরিবর্তন হয়। কেমনে? আমারে পায়াও বুঝলা না? বুঝছি।